শীতকাল, কুয়াশায় ঢাকা সকাল, আকাশে সূর্যের আলো ফুটেনি এখনো, তবু পূর্ব দিগন্তে হালকা কমলা আভা। গ্রামের নাম চন্দ্রপুর। নদীর ধার ঘেঁষে, পাহাড়ের গা ঘেঁষে থাকা একটা ছোট্ট গ্রাম, যেখানে সময়ের বাইরে পড়ে রয়েছে। বছরের এই সময়টায় গ্রামের বাতাসে থাকে অদ্ভুত ঠান্ডা, না শরতের না বসন্তের। সেই ঠান্ডার মধ্যে এক নিঃশব্দ ভয়ের ছায়া ছড়িয়ে থাকে সারা মাঠে। সকালের কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন মানুষ, লাল পাঞ্জাবি, উলের কালচে চাদর, কাঁধে ছোট্ট একটা ব্যাগ, হাতে লাল কাপড়ে মোড়া একটা লাঠি, আর রয়েছে পরনে ধুতি, লাল রং। চোখ দুটো গভীর, মুখে মৃদু হাসি। তিনি তারানাথ তান্ত্রিক। বছরের পর বছর তান্ত্রিক বিদ্যা সাধনা আর মন্ত্রচর্চায় তার নাম ছড়িয়ে পড়েছে নানা জেলায়। কেউ তাকে গুরুজি বলে, কেউ বলে অলৌকিক লোক, আবার কেউ বলে পাগল। কিন্তু তিনি জানেন, অদৃশ্য জগৎ কেবল ভয়ের নয়, সেটি জ্ঞানেরও সীমান্ত। আজ তিনি এসেছেন চন্দ্রপুরে। গ্রাম প্রধান হরিদাস নিজে খবর পাঠিয়েছিলেন, গুরুজি, আমাদের গ্রামের শান্তি হারিয়ে গেছে। রাত নামলেই এক অচেনা ছায়া ঘুরে বট গাছের তলায়। মানুষ সেখানে গেলে আর ফিরে আসে না। তারানাথ সেদিনই সিদ্ধান্ত নেন, তাকে দেখতে হবে। পথটা ফাঁকা, শুকনো পাতা পায়ের তলায় খসখস করে। দূরে কোথাও শিয়ালের ডাক। বটগাছটার ছায়া চোখে পড়েছে অনেক দূর থেকেই। বিশাল বিস্তৃত, যেন আকাশ ছুঁয়েছে শিকড় দিয়ে। গ্রামের প্রবেশদ্বারে কিছু বাচ্চা দাঁড়িয়ে মাটিতে খেলা করছে। একজন ছেলে হঠাৎ তাকিয়ে বলে ওঠে, ওদের ও নিশ্চয়ই তারানাথ লোকটা। অন্যজন বলে, ও কি ভূত ধরবে? তারানাথ মুচকি হাসলেন, বললেন, ভূত যদি ধরাই যেত তবে মানুষ ভয় পেত কেন? ছেলেগুলো হতবাক হয়ে চুপ করে গেল। তিনি হাঁটতে হাঁটতে পৌঁছলেন ভাঙাচোরা মন্দিরের সামনে। একসময় নিশ্চয়ই এই মন্দিরে আরতি হতো। এখন সেখানেই ঝুলে আছে জালের পর জাল। একটা ছোট্ট ঘন্টা বাতাসে দুলছে, শব্দ নেই, শুধু কর্কশ ধাতব স্পর্শ। মন্দিরের সামনে বসে আছেন হরিদাস। কাপা হাতে প্রণাম করলেন, গুরুজি, আপনি এলেন দেখে প্রাণের শান্তি পেলাম। আমরা বহুদিন অপেক্ষা করছিলাম। তারানাথ জিজ্ঞাসা করলেন, তা তোমাদের ভয়টা কোথা থেকে শুরু? হরিদাস চারিদিকে তাকিয়ে নিচু গলায় বলল, সেই বট গাছটার দিক থেকে গ্রামের একটু দূরে নদীর ধারে প্রথমে এক গরু হারালো। তারপর রাতে মানুষ শুনতে পেল গাছের তলা থেকে মেয়ের কান্না। একজন যুবক গিয়েছিল সাহস করে। সকালে তার দেহ মিলল গাছের নিচে, মুখ বিকৃত, চোখ ফেটে গেছে। তারানাথ চুপ করে থাকলেন কিছুক্ষণ। বাতাসে আগরবাতির গন্ধের সঙ্গে ভেসে এলো কিছু পচা পাতার গন্ধ। তিনি ধীরে বললেন, যেখানে ভয় জন্মায় সেখানে কিছু না কিছু আটকে আছে, হয়তো আত্মা, হয়তো বা বাপ। বৃদ্ধার কণ্ঠ কেঁপে উঠল, গুরুজি, আমাদের কেউই এখন
সন্ধ্যার পর পথ ধরে যায় না, গরুগুলোও যায় না। তারানাথ মাথা নাড়লেন। আমি যাব, কিন্তু আগে দেখতে হবে মন্দিরটা। তিনি ভিতরে ঢুকলেন, একটা পুরনো মন্ত্রলিপি স্পর্শ করলেন। দূরে ঝরে পড়ল, আর তার চোখে যেন এক ঝলক চিত্র ফুটে উঠল। এক নারী, সাদা পোশাকে, গাছের তলায় বাঁধা, তার মুখে ভয় আর অসম্মান। তারানাথ কাপা গলায় করলেন, এ আত্মা নারী জাতি, সে বন্দী। মন্দিরের বাইরে আলো ক্রমে ফিকে হচ্ছে, সন্ধ্যে নামছে। দূর থেকে বট গাছের ছায়া দীর্ঘ হয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে যেন। রাত নামতেই বাতাসের শব্দ বদলে গেল। কোথাও বাঁশির শব্দ, কোথাও বা বাঁশের কঞ্চি ভাঙার শব্দ, কোথাও মৃদু হাসি। তারানাথ ঘরের মধ্যে বসে মন্ত্রচর্চা শুরু করলেন। বাইরে গ্রাম নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কুকুরের ডাক। হরিদাস এসে বলল, গুরুজি, কাল সকালে আপনি বট গাছটা দেখতে যাবেন? হ্যাঁ, কুয়াশা নামলে কিছুটা স্পষ্ট হলে তখন যাব। পরদিন সকালে তারানাথ বেরোলেন, সঙ্গে কয়েকজন গ্রামবাসী। গাছটার কাছে আসতেই সবাই থেমে গেল। গাছটা যেন জীবন্ত, বিশাল কাণ্ড, গায়ে শ্যাওলা, ডালপালা মাটিতে নেমে এসেছে শিকড়ের মতো। তারানাথ কাছে গিয়ে চোখ বন্ধ করলেন। বাতাস নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেলে যেমন হয়, নরম ভাবে। এক বৃদ্ধা চিৎকার করে উঠল, ও আছে? তারানাথ ধীরে বললেন, আছে, কিন্তু ভয় নয়, এই বেদনা। সেদিন গ্রামের প্রান্তে এসে থামে এক গাড়ি। দুজন শহরের লোক নেমে আসে, প্রফেসর সৌরভ সেন ও তার বন্ধু নীলিমা। তারা গবেষক, ভূতপ্রেত মানেন না। সৌরভ বলে, এত কুসংস্কার একটা গাছ মানুষ খায়, একদম অবিশ্বাস্য। নীলিমা একটু ভয় পেয়ে বলে, তবু সবাই বলছে ওই পথে গেলে আর ফেরা যায় না। আমি দেখব বিজ্ঞানের চোখে সত্যিটা ঠিক কি। তারা গাছের দিকে এগিয়ে যায়। গাছের নিচে এক নিস্তব্ধতা, এমনকি পাখিরাও চুপ। সৌরভ হাতে ক্যামেরা তোলে। হঠাৎ কুয়াশার মধ্যে এক মেয়ের ছায়া দেখা যায়, সাদা পোশাক, লম্বা চুল, মুখ দেখা যায় না। নীলিমা হা করে তাকিয়ে থাকে, আর সৌরভ বলে, রিফ্লেকশন, বাতাসে ধোঁয়া জমে আছে। ঠিক তখনই টর্চ নেমে যায়। চারিদিক অন্ধকার। মেয়েটির কণ্ঠ, ফিরে যা, ফিরে যাও। সৌরভ ঘুরে তাকায়, কিছু নেই। সেই রাতে তারা মন্দিরের কাছে গিয়ে তারানাথের সঙ্গে দেখা করে। প্রফেসর বলে, আপনি তারানাথ তান্ত্রিক? আমি বিজ্ঞানী, দেখি কার ব্যাখ্যা সত্য। তারানাথ তারানাথ মৃদু হেসে বলে, জ্ঞান যেখানে থামে, ওখান থেকে শুরু হয় ভয়। সেই রাতটা ছিল নতুন চাঁদের। গ্রামের অন্ধকারে ডুবে গেছে। প্রফেসর ও নীলিমা আবার যায় গাছের দিকে, তাদের সঙ্গে ছোট্ট ক্যামেরা, সাউন্ড রেকর্ডার। বাতাসে কুয়াশা ঘন, আলো ঢোকে না। নীলিমা ফিস ফিস করে বলে, এখনো সময় আছে, চল ফিরে যাই। সৌরভ বলে, ভয় মানে অজ্ঞতা, আমি প্রমাণ করবো এখানে কিছু নেই। হঠাৎ রেকর্ডারে কণ্ঠ আছে, ফিরে দাও।
দুজন একে অপরের দিকে তাকায়। সেই মুহূর্তে এক ছায়া নড়ে ওঠে গাছের ডাল থেকে। সাদা পাশাকে নারী, চুল উড়ছে বাতাসে, মুখে নীল চোখ। নীলিমা চিৎকার করে উঠে পড়েছে। সৌরভ টর্চ জ্বালায়, কিছু নেই, শুধু মাটিতে পড়ে আছে নীলিমার রেকর্ডার। সেখানে বারবার বাজছে একই বাক্য, শিট, রাত পেরিয়ে সকাল। গ্রাম জুড়ে অদ্ভুত একটা নিস্তব্ধতা, যেন কেউ গলায় দড়ি বেঁধে কেউ সব আওয়াজ চেপে রেখেছে। পাখিরা ডাকছে না, কুকুরের ঘেউ ঘেউ করছে না, শুধু বাতাসের মধ্যে একটা শীতল সুর, যেন কেউ খুব ধীরে কারোর নামে ডাকছে। তারা তখন মন্দিরের সামনে বসে আগুন জ্বালিয়ে ধ্যান করছেন। মন্ত্রপাঠের মধ্যে হঠাৎ বাতাসে ঘূর্ণি উঠল, আগুনের শিখা কেঁপে উঠল হঠাৎ, যেন কেউ নিঃশ্বাস ফেলল তার উপরে। তারানাথ চোখ খুলে দেখলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে হরিদাস, গলা কাঁপছে। গুরুজি, কাল যারা গিয়েছিল তারা ফিরেনি। তারানাথ হঠাৎ উঠে দাঁড়ায়। কাদের কথা বলছো? ওই শহরের ছেলে মেয়ে দুজন, প্রফেসর আর তার বান্ধবী। তারানাথ তৎক্ষণাৎ রওনা দিলে। হরিদাস আর কিছু যুবকের সঙ্গে এলো। বটগাছের তলায় গাছটার নিচে পৌঁছাতেই একটা তীব্র ঠান্ডা লাগলো। সূর্যের আলো এখনো এখানে ঢোকে না, চারপাশে ঘন কুয়াশা, যেন ধোয়া মাটিতে পড়ে আছে এক শরীর। নীলিমা, তার মুখ বিকৃত, চোখ ফাঁকা, ঠোঁটে আধ খোলা হাসি। প্রফেসর সৌরভ পাশে বসে আছে স্তব্ধ হয়ে, তার হাতে রক্ত লেগে আছে। তারানাথ এগিয়ে মাটিতে হাত রাখলেন। মাটির নিচ থেকে ভেসে এলো হালকা কণ্ঠস্বর, মুক্তি, মুক্তি চাই। তারানাথ মাথা তুলে তাকালেন গাছটার দিকে। বাতাস থেমে গেছে, পাতাগুলো স্থির, অথচ চারিদিক থেকে গাছের ফাঁক করে দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তারা চোখ বন্ধ করে বললেন, ও একটা এখানেই আছে, এই গাছের শিকড়ে ওর বেদনানো কোনো। সৌরভ তখনও কিছু বুঝতে পারছে না, তার চোখ লাল, গলায় কান্না জমে আছে। সে ধীরে ধীরে বলল, আমি আমি কিছু বুঝতে পারিনি, আমার ক্যামেরা সেট করছিলাম, হঠাৎ। তারানাথ বললেন, তুমি যে জিনিসকে মাপার চেষ্টা করছো তা মাপার নয়। সৌরভ ক্ষিপ্ত হয়ে উঠল, আমি বিজ্ঞানী, আমি মাপবই, এখানে কিছু আছে তা প্রমাণ করে। তারানাথ শান্ত গলায় বললেন, যা চোখে দেখা যায় না তাকে প্রমাণ করতে গেলে তুমি নিজেকে হারাবে। সৌরভ চুপ করে রইল, তার মুখে তখন ভয় ও অবিশ্বাসের এক মিশ্র ছাপ। নীলিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে কান্না। বৃদ্ধা মহিলারা মন্দিরে প্রদীপ জ্বালতে লাগলো, আর যুবকেরা সবাই একসাথে গিয়ে গাছটার দিকে পাথর ছুটতে লাগলো। কেউ বলল গাছটাই পিশাচ, কেউ বলল ওই গাছে রাজা ভদ্রনারায়ণের আত্মা। তারা নাদ গম্ভীর গলায় বললেন, ভয় করো না, গাছকে মারলে নয়, আত্মাকে বুঝলে মুক্তি মিলবে। হরিদাস বলল, কিন্তু গুরুজি, আপনি বলেছিলেন আত্মা নারী জাতি। হ্যাঁ। তারানাথ মাথা নাড়িয়ে বললেন, ও নাম অমৃতা, এক কিন্নরী,
এক সময় এই ভূমিতে তার আত্মা ছিল নৃত্যের ছন্দে আর সুরে আর প্রেমে, কিন্তু কোনো এক অভিশাপে তাকে বন্দি করা হয়েছিল সেই বট গাছটায়। তার কারাগার। গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল। গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল। এক বৃদ্ধা ধীরে বলল, তাহলে এই গাছই সেই পুরনো রাজবাড়ির গাছ? তারানাথ তাকালেন হরিদাসের দিকে। রাজবাড়ি? তারানাথ তাকালেন হরিদাসের দিকে। রাজবাড়ি? হরিদাস বলল, হ্যাঁ গুরুজি, ওই পাহাড়ের পাশে রাজার ভট্টনারায়ণের ভাঙা প্রাসাদ আছে। এখন কেউ যায় না সেখানে। বিকেলের আলো ফিকে হতে না হতেই তারানাথ, সৌরভ আর হরিদাস বেরিয়ে পড়লেন। পথ কাদায় ভরা, গাছের ডালপালা নিচু হয়ে আছে, যেন কিছু আটকাতে চায়। দূর থেকে পুরনো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যায়। দেওয়ালের শ্যাওলা, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। ভিতরে ঢুকতেই একটা গন্ধ পেল, পচা ফুল আর পুরনো লোহা। তারা ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করলেন।